চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। নির্ধারণ হতে পারে পরবর্তী করণীয়। গণহত্যা বিচার ও সংস্কারের প্রতিবন্ধকতার অভিযোগ রিজওয়ানার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে জাতীয় নির্বাচন। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি। নির্বাচনী রোডম্যাপ দিয়ে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান। সেনাপ্রধানের মন্তব্যের প্রশংসা। যেই দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সব বাধা মোকাবেলা করবে এনসিপি, বললেন নাহিদ। ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান। ভুয়া কাগজপত্র দেখিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ক্রেন আমদানির প্রকল্প হাতিয়ে নিয়েছে এক ঠিকাদার। তদন্ত কমিটির গড়িমসি। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে 4 লেনের উন্নতিকরণের কাজ প্রায় শেষ। ঈদযাত্রা স্বস্তির হবে প্রত্যাশা যাত্রী ও চালকদের। গাজায় 24 ঘন্টা ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 76 ফিলিস্তিনির। জাবালিয়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত 50 জন। দেখছেন সংবাদ সকাল, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। দেশের চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজ বিএনপি ও জামায়াতে ইসলামীর বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাতে দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়। জানা যায়, শনিবার সন্ধ্যা 7:30টায় বিএনপি এবং রাত 8টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপির বৈঠকে যোগদানের বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবে। এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পাবে। আসতে পারে নতুন সিদ্ধান্ত। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিএনপি ও জামায়াতে ইসলামী। আগামী সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিনি একথা জানান। রিজওয়ানা হাসান বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছে। ফাহিম ইউসুফের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধার সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উল্লেখ করেন গণহত্যার বিচার ও নানাবিধ সংস্কারের কথা। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির 24তম সাধারণ সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। এর বাইরে এদিক সেদিক হওয়ার সুযোগ নেই। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও দুটো দায়িত্ব আছে। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি, তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো। এর আগে অনুষ্ঠানে তিনি জানান, ঢাকার 4টি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে। তুরাগ নদী দূষণমুক্ত কার্যক্রমের মধ্য দিয়ে এই চুক্তি বাস্তবায়ন শুরু হবে। 3রা জুনের মধ্যে হয়তো আমাদের একটা কর্মপরিকল্পনা অন তুরাগ ফাইনাল হবে এবং বাকি 3টা নদী বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং বালু, এগুলোরও কর্মপরিকল্পনা ফাইনাল করে এডিবির যে একটা মেইন রিভার রেস্টোরেশন প্ল্যান আছে তার সাথে সংযুক্ত করে দেব। এছাড়া টাঙ্গাইলের মধুপুরে থাকা গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলা প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে গারোদের ভূমি জটিলতা নিরসন করা হবে বলেও জানান এই উপদেষ্টা। বন নির্ভর গারো সম্প্রদায়কে তাদের বিরুদ্ধে বন বিভাগের যে হয়রানিমূলক মামলাগুলো আছে সেগুলো প্রত্যাহারের ঘোষণা দেব। তাদের ভূমি অধিকার সেটেল করার প্রক্রিয়াটা শুরু করব। আমরা শালবন
পুনরুদ্ধার করার কাজটা শুরু করে দিয়ে আসবো। আগামী 24 মে মধুপুরের সীমানা নির্ধারণের মধ্য দিয়ে বনের নির্দিষ্ট জায়গা উদ্ধার করা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না, তবে নিরাপত্তা উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। শুক্রবার এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে সেনা প্রধানের মন্তব্যের প্রশংসা করেন বিএনপির এই নেতা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। রাজনৈতিক অস্থিরতা, উপদেষ্টা প্রধানের পদত্যাগের গুঞ্জন, নির্বাচনী রোডম্যাপ সহ নানা ইস্যু নিয়ে শুক্রবার বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এটা চলমান থাকবে। প্রধান উপদেষ্টার পদত্যাগ বিএনপি চায় না মন্তব্য করে বলেন, যদি ডক্টর ইউনূস আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করেন তবে বিকল্প খুঁজে নেবে জনগণ। তবে নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগকে অনড় বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে, অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পেসিফিক রোডম্যাপ প্রদান করবেন, রোডম্যাপ প্রদান করা উচিত, সেই দাবি আমরা করেছি। ওনার পদত্যাগ আমরা দাবি করিনি। যদি তারপরেও তিনি মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী উনি দায়িত্ব ছেড়ে দেন, তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না, তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্রকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে সেনা প্রধানের বক্তব্য প্রশংসনীয়। ভেরি ইন্টারেস্টিং। যেই দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। এইখানে আমরা সেনাবাহিনীর ভূমিকাকে তো অ্যাপ্রিসিয়েট করব যে ওনারা গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার নির্বাচনের তাগাদা দিচ্ছেন। আর অভিযোগ করেন, ছাত্র প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে যে কোনো সময় সাক্ষাৎ করতে পারে, আর বিএনপির জন্য অপেক্ষা করতে হয়। দেখছি যে ছাত্র প্রতিনিধিরা দেখা করতে চাইলে তারা যে কোনো সময় দেখা করতে পারেন। শুনেন, বিএনপির মতো একটা মানে লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টি, আমরা ওনার সাক্ষাতের জন্য সময় চাইলে 5-6 দিন অপেক্ষা করেও সময় দেওয়া হচ্ছে না। ইটস ভেরি ইন্টারেস্টিং। যমুনা ঘেরাও করে সরকারকে যে চাপে ফেলার সংস্কৃতি তৈরি হয়েছে তা সরকারের উপদেষ্টারাই তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এনসিপি নেতাকর্মীদের উপর অসন্তুষ্ট হয়েই প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, বারবার যমুনার সামনে আন্দোলন করে অন্য রাজনৈতিক দলগুলোকে পথ দেখিয়েছে এনসিপি, যার ফলে উদ্ভূত পরিস্থিতিতে মনক্ষুণ্ণ হয়ে পদত্যাগ করতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকালে পুরানা পল্টনে দলের এক বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এ সময় অনৈক্য নৈরাজ্য সৃষ্টির অভিযোগে উপদেষ্টা মাহফুজ আলম ও দুর্নীতি দায়ে আসিফ মাহমুদের পদত্যাগের দাবি জানান তিনি। একই সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসন মোহাম্মদ এজাজকে অপসারণ ও গ্রেফতার না করা হলে যমুনা ঘেরাও করার হুঁশিয়ারি দেন। সেপ্টেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ গড়তে ঐক্যমত্য সরকার প্রতিষ্ঠারও দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা। ডক্টর ইউনূস স্যার কাদের উপর ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করতে চেয়েছে? আমাদের উপরে না, তাদের উপরে, এনসিপির নেতাদের উপরে। দুর্নীতিগ্রস্ত, একই সাথে অনৈক্য অনৈক্য সৃষ্টিকারী এই জঙ্গিবাদের যে একজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই 3 জনের পদত্যাগের দাবিতে যুব অধিকার পরিষদের ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসেবে এই প্রোগ্রাম আজকে তারা আয়োজন করেছে। এই ধরনের কর্মসূচি সবসময় চলবে। অন্তর্বর্তী সরকারের অনেক ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের প্রীতি সমাবেশে তিনি কথা বলেন। ডাক্তার তাহের বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সবার চাওয়া। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচন ও সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করলে সবার সন্দেহ সংশয় কেটে যাবে। বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছিল তার অন্যতম প্রধান কারণ ছিল
অসুস্থ নির্বাচন জবরদখল করার শাসক। অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য প্রয়োজন। যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবো কিনা এই কারণে কেউ কেউ পদত্যাগ করার মতো চিন্তা তার মধ্যে প্রকাশ পাচ্ছে। এই উদ্বেগ উৎকণ্ঠার জন্য শুধু প্রশাসন নয়, রাজনৈতিক দলের সহযোগিতা তার জন্য দায়ী বলে আমরা মনে করি। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তি বাধা হয়ে দাঁড়াক তা মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুবশক্তির সারা দেশের সংগঠকদের নিয়ে পরিচিতি ও সাধারণ সভায় তিনি কথা বলেন। দেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র শহীদ ও আহতদের উপহার হিসেবে দিতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অবিলম্বে নারী কমিশন বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম। শুক্রবার জুমার নামাজের পর বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে তা প্রতিষ্ঠিত করতে হবে। এ সময়ে দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামাত সহ জুলাইয়ের চেতনার বিশ্বাসী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। নারী সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই সহ সব গণহত্যার বিচার, হেফাজত নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করা এবং ফিলিস্তিন ও ভারতের মুসলিম গণহত্যা বন্ধ, এই 4 দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে হেফাজতে ইসলাম। এ সময় অবিলম্বে নারী কমিশন বাতিল, শাপলা ও জুলাই সহ সব গণহত্যার বিচারের দাবি জানান হেফাজত নেতারা। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো বিধান বাংলার মুসলমানে করতে দিবে না। সংস্কারের নামে কুসংস্কার করেছে। আগস্টের গণহত্যা, শাপলার গণহত্যার বিচার না দিয়ে আপনি যেতে পারবেন না। অন্তর্বর্তী সরকারকে নারী কমিশন বাতিলের পাশাপাশি যৌক্তিক সময়ে সংস্কার শেষে নির্বাচনের দাবি জানান সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। অনতিবিলম্বে সংবিধান সহ রাজনৈতিক ব্যবস্থা এবং নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ প্রতিটি সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। জাতির এই ক্রান্তিকালে বিএনপি জামাত সহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিভেদ ভুলে গিয়ে ফাঁসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার সকল দোষরদের বিচার নিশ্চিত করবার জন্য আমরা আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নতুন করে শানিত করি। পরে বাইতুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে হেফাজত নেতারা। এদিকে নারী সংস্কার কমিশনের কোরআন বিরোধী সুপারিশের প্রতিবাদে মানববন্ধন করেছে রামপুরা ও হাতিরঝিল থানা ইমাম খতিব ওলামা পরিষদ। বেহায়াপনা, নোংরামি এবং ইউরোপ আমেরিকার অসভ্যতাকে এই দেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। এই প্রস্তাবনা সম্পূর্ণ কোরআনের সাথে সংঘর্ষে। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন বক্তারা। ততদিন পর্যন্ত আমরা কোরআন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে সরকার বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বলেন, অনেকে সমালোচনা করেন, অথর্ব বলেন, তবে বিদেশিরাও এসব ভালোভাবে নেয় না। আসন্ন বাজেট নিয়ে তিনি বলেন, অনেক ধরনের কর ছাড়ের কথা বলা হলেও সাধারণ মানুষের পছন্দ ঠিক করা সহজ কাজ না। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। শুক্রবার সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ সময় নিজের দায়িত্ব সম্পর্কে কথা বলেন অর্থ উপদেষ্টা।
বলেন অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের কথা। এখন তো আমি বাজেট নিয়ে অঙ্কগুলি করছি, 2 হবে না 5 হবে, কিন্তু এটার ভেতরে কত কিছু লোক না কত লোক যে কত কিছু বলবে সেটা আমি তো প্রিপেয়ার। বাজেটের পরের দিন 3 তারিখে হয়তো অনেক উত্তর দিতে হবে, সব উত্তর হয়তো আমি দিতে পারবো না। কথা বলেন আসন্ন বাজেট নিয়ে, বলেন সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ কাজ না। জানান IMF যা চেয়েছিল তা এবার চাপিয়ে দিতে পারেনি। বাইরের থেকে আপনারা দেখছেন তো IMF ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা যদি একবার সুখকর না, এটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারি না, বা ওরা যেটা করতে যেগুলো সেটা চাপিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশন আসি। নানা ধরনের সমালোচনা সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন এসব কিছু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। বাংলাদেশের রেপুটেশন যদি আমরা যারা দেখেন বাংলাদেশ চলছে না, বাংলাদেশ খারাপ করছে, এরা অথর্ব লোক, ঠিক আছে বলেন, আমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু বাইরে কিন্তু খুব ভালো প্রচারণা দেয় না। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। যাত্রাবাড়িতে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে নার্সারির কর্মচারী সহ আহত হয়েছে 4 জন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। শুক্রবার রাত 10টার পর যাত্রাবাড়ি পার্কের পাশে বৃক্ষ মেলায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জুয়েল নামের এক ব্যক্তির 2 পা, হাত এবং শরীরের গুরুতর আঘাত পায়। স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। আহত স্বজনরা বলছে তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। এছাড়া নার্সারিটির মালিক জানান কে বা কারা তাদের উপর হামলা করেছে এই বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। তো আমরা কাছাকাছি যাওয়ার পরে দেখলাম আমার প্রায় 10 থেকে 15 জনের মতো কর্মী ছিল, 10 জনের মতো কর্মী ছিল। আর তারা হচ্ছে তাদের কার্যক্রম চালু রেখেছিল, তারা ট্রাক থেকে গাছ নামাচ্ছিল। তো কয়েকজন কর্মী আহত হয়েছে, 4-5 জন কর্মী আহত হয়েছে বিশেষ করে, এবং হচ্ছে একজন কর্মী খুব গুরুতরভাবে আহত হয়েছে, যার হচ্ছে হাতে এবং পায়ে খুব গুরুতরভাবে জখম হয়েছে। বোমের যে মেডিসিনটা এইটা কোকানোর মতো না কি ওগুলো ঢুকছে এটা বের করবে বলে, ঠিক আছে বের করেন। সামরিকভাবে একটু ভালো আছে, আগের সাথে একটু ভালো আছে, কিন্তু অবস্থা অনেক পুরোপুরি ক্রিটিক্যাল না। ভুয়া কাগজপত্র দেখিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ক্রেন আমদানির প্রকল্প হাতিয়ে নেওয়ার অভিযোগ সরকার কবির নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমন অভিযোগের পর টনক নড়ে মন্ত্রণালয়ের। এ নিয়ে তদন্ত কমিটি করেও গড়িমসি স্বয়ং তদন্ত কমিটির। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি প্রকল্পে 17 কোটি টাকার হেভি ক্রেন আমদানির ঠিকাদারি পান মেসার সরকার কবির আহমেদ। দরপত্রে অংশগ্রহণের সময় সরকার কবির লিহোত্রা নামে একটি ব্র্যান্ড উল্লেখ করেন তুর্কির। ভয়াবহ প্রতারণা তো এখানেই। দরপত্রে লিহোত্রা ব্র্যান্ডের যে ওয়েবসাইট ব্যবহার করা হয় সেই ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানের যে ঠিকানা দেওয়া আছে সেই একই ঠিকানায় পাওয়া যায় আরেকটি প্রতিষ্ঠান। লিহোত্রা নামে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি ওই ঠিকানায়। যে ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে সেখানে প্রতিষ্ঠানের ব্যবহৃত লোগোটির অস্তিত্ব পাওয়া যায় আরও 9টি ওয়েবসাইটে। একই সাথে ওয়েবসাইটটির নিচে যে ফোন নম্বর ব্যবহার করা হয়েছে সেই একই নম্বর রয়েছে আরও 9টি ওয়েবসাইটে, যেগুলো ছিল সন্দেহজনক। প্রতিষ্ঠানটি যে ISO সনদটি ব্যবহার করা হয়েছে সেটিও ছিল সন্দেহজনক। ISO কনসালটেন্সি কোম্পানি বাংলাদেশের তথ্যমতে ISO সনদ আইন অনুযায়ী 2015 সালের নিয়ম অনুযায়ী চলছে, কিন্তু সরকার কবির কাজ ভাগিয়ে নিতে যে সনদ ব্যবহার করেছে সেটি ছিল 2008, যা বর্তমানে বাতিল বলে জানান এই কর্মকর্তা। মানে এখন 15 ভার্সনটা লাগবে না? জালিয়াতিতে অভিযুক্ত মেসার সরকার কবির আহমেদের এমন দুর্নীতি খতিয়ে দেখতে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি, কিন্তু 7 দিনের সময় পেলেও ব্যর্থতার পরিচয় দেয় ওই কমিটি। এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি দুর্যোগ ব্যবস্থাপনার এই কমিটি। এদিকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পার হলেও এখনো এ নিয়ে কোনো চিঠি পাননি সরকার কবির, এমনটাই জানান দেশ টিভিকে। কমিটি এসে করার কথা শুনছি, কিন্তু কমিটি চিঠি এখনো পাইনি। পাইলে পরে আমাদের যে সময় কাটবে তখন যে আমাদের কাগজপত্র যা আছে দেখাবো, তারা যে প্রশ্ন জবাব দিবে, এখনো ডাকে নেই।
ভুয়া প্রতিষ্ঠান আর ভুয়া কাগজপত্র দেখিয়ে কিভাবে সরকারি প্রকল্প হাতিয়ে নিল সরকার কবির, আর কেনই বা যাচাই বাছাই ছাড়া কাজ দিয়েছে ওই প্রতিষ্ঠানকে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের দপ্তরে দেশ টিভি। কিন্তু প্রশ্ন শুনে দীর্ঘক্ষণ অপেক্ষা করিও দেখা দেয়নি মহাপরিচালক। ব্যস্ততার দোহাই দিয়ে আড়াল করতে চাইলেও নিজেদের এমন ভয়াবহ অনিয়ম। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। গতরাতে টুলিপাড়া চৌমুনি নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল বরুড়া উপজেলার আমরাতলী ইউনিয়নের বাসিন্দা। নিরাময় কেন্দ্রের রোগীর অভিযোগ, কর্তৃপক্ষ সোহেলকে নির্যাতন করে হত্যা করেছে। এ সময় চিকিৎসাধীন রোগীরা নিরাময় কেন্দ্রে ভবনটি ভাঙচুর করে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বরগুনায় 14টি খেয়াঘাটে যাত্রী পারাপারে 25% বাড়ানো হয়েছে ভাড়া। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। তাদের দাবি, জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের দাম কমার পরেও ভাড়া বৃদ্ধি অযৌক্তিক। তবে জেলা পরিষদ বলছে নিয়ম মেনেই ভাড়া বাড়ানো হয়েছে। সহকর্মী রিয়াজ আহমেদ মুছার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। নদীবেষ্টিত বরগুনার এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের অন্যতম মাধ্যম খেয়া পারাপার। পায়রা ও বিষখালী নদী পাড়ি দিয়ে প্রতিদিন লাখো যাত্রী পার হয়। সম্প্রতি এসব নদীর 14টি খেয়াঘাট ইজারা দিয়েছে জেলা পরিষদ। এতে যাত্রী প্রতি 25% করে ভাড়া বৃদ্ধি করে 20 টাকার ভাড়া এখন 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ক্ষুব্ধ যাত্রীরা। আমাদের যাত্রীদের জন্য এটা অবশ্যই এটা হয়রানি, কারণ আমরা দেখা যাচ্ছে যে আগে আমাদের 20 টাকা ভাড়া ছিল, সেটাই তো অনেক হয়ে যেত। এখন সেখানে আরো 5 টাকা, অথচ তৈলের দাম তো বাড়ে নাই। এই জুলুমের বিপরীতে আমরা নিষ্কৃতি চাই, যাতে জনগণের কল্যাণ হয়। ডিসি সাহেব বা জেলা পরিষদের কর্তৃপক্ষ মিললে তারা এই ভাড়াটা নির্ধারণ করছে। তবে এই যে ভাড়া করছে, এটা আমাদের সাধারণ জনগণের উপর একটা চাপের সৃষ্টি হয়েছে। যাত্রী অধিকার সংরক্ষণ কমিটি বলছে, যাত্রীদের সাথে আলোচনা না করে ভাড়া বাড়ানো অযৌক্তিক। তেলের দাম কমার পরেও ভাড়া বৃদ্ধি করা হলো যাত্রীদের সাথে কোনো আলোচনা না করে। এগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির নজর দেওয়া উচিত এবং প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। এবং যাত্রীদের কোনো সেবা এই পারাপারে নেই, তাদের ইচ্ছা মতো খামখেয়ালি মতো তারা খেয়া পারাপার করে থাকে। এদিকে জেলা প্রশাসক জানান, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি 3 বছর পর পর ভাড়া পুনর্নির্ধারণ কিংবা যৌক্তিকরণ করার বিধান রয়েছে। এছাড়াও 3 বছরের মধ্যে সর্বোচ্চ ইজারা মূল্যের 10% বৃদ্ধি করে দরপত্র আহ্বানের বিধান থাকায় সবকিছু সমন্বয়ের জন্য বাড়ানো হয়েছে ভাড়া। 3 বছর পরে যে মূল্যটা নির্ধারণ করার কথা, সেই মূল্য নির্ধারণ কমিটি, এটা একটা কমিটি আছে, কমিটি একটা সুপারিশ করে, সেই সুপারিশের প্রেক্ষিতে আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাই এবং আরও অনুমতি দেওয়ার পরেই নিয়মিত ভাড়াটা নির্ধারণ করা হয়েছে। এবং এই ভাড়াটাতে যে এটাই জেলা পরিষদ মূলত রাজস্ব হয় এবং এই রাজস্ব হাই থেকে জেলা পরিষদ যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করে থাকে, সেই কর্মকাণ্ডগুলো পরিচালিত থাকে। এর মধ্যে এই খেয়াঘাটের উন্নয়নও যুক্ত আছে। 25 টাকা করে নতুন নির্ধারিত ভাড়া আগামী 3 বছর কার্যকর থাকবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে 4 লেনে উন্নতিকরণের কাজ সিংহভাগ শেষ হয়েছে। পাশাপাশি মহাসড়কের আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু খুলে দেওয়ায় এবারও ঈদযাত্রা স্বস্তির হবে বলে প্রত্যাশা যাত্রী ও চালকদের। তবে পশুবাহী গাড়ি ও 3 চাকার যানবাহন চলাচল নিয়ে চিন্তিত চালকরা। মহাসড়কে জননিরাপত্তায় নানা পদক্ষেপের কথা বলছে পুলিশ। এদিকে সাসেক বলছে দ্রুতই খুলে দেওয়া হবে বাকি আন্ডারপাস ও ইন্টারচেঞ্জ সার্ভিস সড়কগুলো। সহকর্মী শুভকুমার ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার সংযোগ। ঈদযাত্রায় এ মহাসড়কে চাপ বেড়ে যায় কয়েক গুণ। যমুনা সেতু পশ্চিম পাড়ের 22 কিলোমিটার সংযোগ সড়কটি পার হয়েই হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া, পাবনা ও বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন। এর মধ্যে চান্দাইকোনা পর্যন্ত
27 কিলোমিটার 4 লেনে উন্নীতকরণের কাজ চলায় ঈদযাত্রায় পুরোটাই ব্যবহার করতে পারবে যানবাহনগুলো। পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে মহাসড়কের প্রায় সবগুলো আন্ডারপাস, উড়াল পাস, উড়াল সেতু ও ইন্টারচেঞ্জ সার্ভিস সড়ক। তবে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাটগুলো যেন ভোগান্তির কারণ না হয় সেদিকে নজর রাখার আহ্বান যাত্রীদের। রাস্তার পাশে যতগুলো হাট আছে এই হাট বাজারগুলো রাস্তার পর থেকে সরাইতে হবে। মহাসড়ক ভালো থাকায় এবার ঈদযাত্রায় স্বস্তির আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে 3 চাকার যান নিয়ে চিন্তিত তারা। অবৈধ নসিমন পরিবহন, থ্রি হুইলার, অটো, সিএনজি এইগুলো যাতে হাইওয়েতে না উঠতে দেয়, এইগুলো হাইওয়েতে না উঠলে দুর্ঘটনা ঘটবে না। এদিকে 13টি আন্ডারপাসের 11টি আগেই খুলে দেওয়া হয়েছে। এবার চেষ্টা চলছে বাকি দুটো খুলতে। অন্যদিকে এলেঙ্গা থেকে রংপুর মহাসড়কের 4 লেনের কাজ 83% শেষ হলেও ঈদের আগে কাজ আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সব সার্ভিস সড়ক খুলতেও দ্রুত গতিতে কাজ চলছে। আমরা চেষ্টা করবো এবার যে পাবনার দিকে যে সার্ভিস রোডটা আছে, প্লাস আপনার অন্য সার্ভিস রোড রাজশাহীর দিকেও গেছে, ওই সার্ভিস রোডগুলি আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা প্রস্তুত আছি যে আমরা আরো কিছু সুবিধা দেওয়া যায় কিনা। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পশুর হাট কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে এরই মধ্যে সভা করেছে হাইওয়ে পুলিশ। চিহ্নিত করা হয়েছে যানজটপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো। ইতিমধ্যে আমাদের সড়ক ও জনপদ এবং সাসেক প্রকল্পের লোকজনের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। সড়কের যেসব স্থান আমাদের ঝুঁকিপূর্ণ আছে এগুলো মেরামতের কাজ করতেছে। আমরা অলরেডি রাত্রিকালীন টহল টিম বাড়িয়ে দিয়েছি এবং গরুবাহী যেসব গাড়ি আছে এগুলোর উপর আমাদের বাড়তি সতর্কতা থাকবে। নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুরে জমে উঠেছে আমের বাজার। হিমসাগর আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, এবছর কোন কোন দেশে যাচ্ছেন মেহেরপুরের আম আমাদের জানাবেন। ধন্যবাদ স্নিগ্ধা। আপনি যেমনটি বলছিলেন যে মেহেরপুরের যে আম, সেই আম কিন্তু শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ পেরিয়ে কিন্তু বিশ্ব বাজারও একটা দখল করেছে, বিশেষ করে মেহেরপুরের হিমসাগর আম। আপনি জানেন যে এই হিমসাগর আম মেহেরপুরের সুস্বাদু এবং রসালো হওয়ায় কিন্তু বিশ্ব বাজারেও কিন্তু এর একটি চাহিদা বেড়েছে। বিশ্বের 38 দেশে এই মেহেরপুরের আম কিন্তু ইতিমধ্যে রপ্তানি হচ্ছে। এই বছরে কিন্তু চীনকে সংযুক্ত করা হয়েছে মেহেরপুরের আম নেওয়ার জন্য। চীন কিন্তু মেহেরপুরের বিভিন্ন বাগান মালিকদের তদারকির জন্য এবং রক্ষণাবেক্ষণ এবং আম সংগ্রহের যে নিয়ম, সেই নিয়ম কানুন হিসেবে প্রশিক্ষণ দিয়ে বাগান মালিকদের প্রস্তুত করছে। তো আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। মেহেরপুর জেলায় এবছরে 2366 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 89,000 মেট্রিক টন। 22 মে থেকে কিন্তু এই হিমসাগর আম সংগ্রহ শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এই বাগান মালিক এবং যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু একদম একটি উৎসবের মাধ্যমে কিন্তু এই মেহেরপুরের আম, হিমসাগর আম সংগ্রহ শুরু হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোবের আমের হাটে। সেখানে কিন্তু ব্যাপক পরিমাণের আম সরবরাহ হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু ব্যাপারীরা এসেছেন। ব্যাপারীরা এখান থেকে আম কিনে নিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছেন। আমরা দেখেছি যে মেহেরপুরের যে হিমসাগর আম বিক্রি হচ্ছে প্রতি মন 1400 থেকে 1600 টাকা মন। আমরা আপনার দেখছি যে এই জেলার যে হিমসাগর আমের কিন্তু যে বাজার দরটি, সেই বাজার দরটি বাগান মালিকরা বলছে এই বাজার দর থাকলে কিন্তু বাগান মালিকরা লাভবান হবেন এবং ব্যবসায়ীরা লাভবান হবেন। আমরা যদি একজন বাগান মালিকের সাথে কথা বলি যে এখানকার যে আম, সে আমের দাম কেমন এবং কবে থেকে আপনারা আম সংগ্রহ শুরু করেছেন? গত 22 মে থেকে আম সংগ্রহ শুরু হয়েছে। এখানে 1300 টাকা থেকে 1600-1800 টাকা পর্যন্ত আম বিক্রি হচ্ছে। তো মোটামুটি আমের আমদানি প্রচুর, এই আমদানি একটু কম, ব্যবসায়ী বেশি, মানে এখান থেকে অনেক ব্যবসায়ী ঘুরে যাচ্ছে, আম পাচ্ছে না। তো এখনো পর্যন্ত আম ঠিক মতো নামেনি, তাই আর মাঝখানে একটু ঝড়ঝাপটা হয়ে গেল, এই জন্য আমের বাজারটা একটু নষ্ট হয়ে গেছে। যেহেতু কড়া আম বাজারজাত করার কারণেই
হলো ব্যবসায়ীরা একটু লস খেয়েছে। তার ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে কয়েকদিন আগে কিন্তু কালবৈশাখী ঝড়ে কিন্তু মেহেরপুরের আম কিন্তু ব্যাপক পরিমাণে ঝরে গিয়েছে এবং আমের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল তা কিন্তু অনেকটা ব্যাহত হওয়ার কথা বলেছেন কৃষি বিভাগ। তো আমার কাছে মেহেরপুর থেকে আম সংগ্রহ এবং আমের বাজার নিয়ে এই ছিল সর্বশেষ। স্নিগ্ধা। ধন্যবাদ আক্তারুজ্জামান আপনাকে। মেহেরপুর থেকে আম বাজার নিয়ে আমাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। শখের বশে জিপসাম এবং কংক্রিট দিয়ে শোপিস তৈরি করে এখন সফল নীলফামারীর ডিমলার তানিশা তানভি ঐশী। ইপ্পা নামে নিজের ফেসবুক পেজে এখন চালাচ্ছেন ব্যবসা। ঐশীর সঙ্গে কাজ করে নিজেদের পড়াশোনার খরচ চালাচ্ছেন আরও 2 তরুণ। আমির হকের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। প্লাস্টিক, কাঠ, স্টিল কিংবা কাগজ নয়, জিপসাম আর কংক্রিট দিয়ে শোপিস তৈরি করে সাড়া ফেলেছেন নীলফামারীর ডিমলার তানিশা তানভি ঐশী। বাবা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 5 ভাই বোনের মধ্যে চতুর্থ ঐশীর ছোটবেলা থেকেই আঁকাআঁকির ঝোঁক ছিল। শখের বশে ফেলনা দিয়ে বানাতেন ঘর সাজানোর নানা উপাদান। তৈরি ওর নানি আর ওর বড় আপু, ওর মেজো, ওরা সবাই একদিকে একটু ঝুঁকে, মানে সবাই ছবি আঁকা, নাচ গান, ওরা সবাই উৎসাহী। ওই দিয়ে দেখে দেখে আসলে এগুলো শিখছে। ওর যে ব্যবসার আজকে সফলতা, সেটা অনেকেরই সহযোগিতার কারণে আর তার নিষ্ঠার সহিত কাজ করা। সে খুবই দক্ষতার সহিত এবং খুব স্বাচ্ছন্দ্যে এই কাজগুলো করে। এসএসসি পাশ করেছেন ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ থেকে। পরে ফিরে আসেন গ্রামে। একাকিত্ব ঘোচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাঘুরি করতে গিয়ে একদিন চোখে পড়ে পাকিস্তানি এক পেজের ভিডিও। সেখান থেকেই শুরু হয় তার নতুন পথ চলা। জিপসাম আর কংক্রিট দিয়ে তৈরি শুরু করেন একের পর এক শোপিস। প্রথম দিকে কাঁচামাল নষ্ট হয়েছে অনেক, তবে হতাশ হননি ঐশী। চেষ্টা আর ধৈর্য দিয়ে একসময় তৈরি করেন মানসম্মত পণ্য। ইপ্পা নামে নিজের ফেসবুক পেজেই এখন চলছে ব্যবসা। আমি আগে থেকে ক্রাফট করতাম, সেই হিসেবে আমার ক্রাফটের প্রোডাক্টগুলো অনলাইনে সেল করা শুরু করি। আমার ফ্রেন্ড অনেক হেল্প করে আমাকে এই বিষয়ে। ওই আমাকে ফেসবুক পেজ খুলে দেয়, ইনস্টাগ্রাম খুলে দেয়, সবগুলোতে ও আমাকে হেল্প করে। আমি চাচ্ছি যে আউটডোরে কিছু স্টোর দিতে, ঢাকায় ধানমন্ডিতে অথবা গুলশানে এদিকে ভালো কিছু স্টোর দেওয়ার চেষ্টা করব। ঐশীর সঙ্গে কাজ করে নিজেদের পড়াশোনার খরচ চালাচ্ছে আরও 2 তরুণ। আমি ঐশীপুর কারখানায় কাজ করি, ঐশীপুর সাথে কাজ করি সহকারী হিসাবে। তো এগুলো অনলাইনে সেল হয়, এগুলো আমরা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিই। মনের ইচ্ছে আর পরিশ্রম থাকলে গ্রামের ঘর থেকেও শুরু করা যায় সফলতার যাত্রা, যা প্রমাণ করেছেন তানিশা তানভি ঐশী। নিউজ ডেস্ক, দেশ টিভি।